প্রেমিকার নাভিতে হাত বুলাতে বুলাতে নিচের দিকে যাচ্ছি। সে লম্বা হয়ে শুয়ে আছে। রাত 1:35। পুরো বাসা ফাঁকা। আব্বু আম্মু ঝগড়া বাঁধিয়েছিল গতকাল। আম্মু রাগ করে বাপের বাড়ি চলে যায়। আব্বু আজ সন্ধ্যায় গেছে আম্মুকে আনতে, কিন্তু নানিরা আব্বুকে আজ রেখে দিয়েছে। কাল সকালে দুজনেই ফিরবে। পুরো বাড়িতে আমি একা। হঠাৎ দেখি তাজকিয়া, মানে আমার প্রেমিকা, কলিং বেল বাজায়। তাকে ফোনে বলেছিলাম সব, কিন্তু সে যে বাড়িতে চলে আসবে তাকে জানতো। আমিও বাধা দেইনি। কেনই বা দেব বলুন? এখন রাত কয়টা বাজে তা তো বললামই। প্রেমিকার নাভিতে হাত বুলাতে বুলাতে নিচের দিকে যাচ্ছি। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু চাঁদের আলোয় রোমান্টিক একটা দৃশ্য আমার রুমে ছড়িয়ে পড়ে। হাত নাভির 1 ইঞ্চি নিচে নিয়ে আমার নাকটা ওর পেটে নিলাম। মনোমুগ্ধ হয়ে ঘ্রাণ নিচ্ছি ওর। সে আমার মাথা চেপে ধরে ওর পেটে। আমি নাভিতে চুম্বন এঁকে দিচ্ছি। হঠাৎ আকাশে মেঘের গর্জন শুনতে পেলাম। বৃষ্টি আসবে মনে হয়। দেখছি কি যেন না চাইতেই কি জানি পেয়ে গেলাম। বৃষ্টির মধ্যে আমার রোম্যান্স আরও কড়া হতে যাচ্ছে। ঠান্ডা শীতল বাতাস জানালা বেয়ে আমার রুমে ছুটোছুটি করছে। আমি ঠান্ডার মাঝে গরম হওয়ার জন্য গেঞ্জি খুলে ফেলি। খালি গায়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ি। ওরও সব কিছু খুলে ফেলি। কোথায় কোথায় যে হাত দিচ্ছি আপনি বুঝে নিন। কিন্তু এই রকম আর কতক্ষণ? আমাকে এখন মূল পজিশনে যেতে হবে। অন্যান্য দাম্পত্যদের মতো আমরাও একেবারে খালি দেহে চলে গেলাম। আমার খাট থেকে নানান রকম শব্দ হচ্ছে। রুমেই যেন ঝড় শুরু হয়ে উঠল। মেতে উঠি দুজনেই এক অজানা সুখের শব্দে। এমন শব্দ অবশ্য আমেরিকান ওয়েবসাইটগুলোতেও শোনা যায়। এভাবেই রাত 4টা বেজে গেল। সেও ক্লান্ত, আর আমিও। তাজকিয়া মৃদু হেসে বলল, আমি যাই। কোথায় বাবু? ওয়াশরুমে। ফ্রেশ হয়ে আসো। আচ্ছা শোনা। এরপর আমি বিছানায় শুয়ে আছি। তাজকিয়ার বের হওয়ার অপেক্ষা করছি। সারা রাত কি যুদ্ধটাই না করলাম। উফ, লাইফে এইরকম মুহূর্ত উপভোগ করা যে এত মজার হবে কখনোই ভাবিনি। নিজেকে বীর পুরুষ মনে হচ্ছে, কারণ সেও তৃপ্তি পেয়েছে। কিন্তু এরপরেই ঘটল অদ্ভুত কাণ্ড। তাজকিয়া ওয়াশরুমে ঢোকার 3 সেকেন্ড পরেই আমার নম্বরে কল আসে একটা, তাও তাজকিয়ার নম্বর থেকে। আমি কিছুটা বেকুব হয়ে গেলাম। ও তো মাত্র ওয়াশরুমে গেল। কল রিসিভ করতেই তাজকিয়া ওপাশ থেকে বলল, হ্যালো, তোমার কি হয়েছে রিয়াজ? সারা রাত ফোন অফ ছিল কেন? আমি কতগুলো কল দিয়েছি হিসেব আছে? আব্বুর নম্বরে কল দিয়েছিলাম রাত 2টোয়। আব্বু বলল তুমি বাসায় একা আছো, কিন্তু আমার কল তোমার নম্বরে যাচ্ছে না। ওর কথাগুলো আমার এক কান দিয়ে সুন্দরভাবে ঢুকলেও অন্য কান দিয়ে আগুন হয়ে বের হচ্ছিল। তাজকিয়া বাড়িতে হলে এইটাকে, তাজকিয়াকে কি জবাব দিব? হাবলা হয়ে ফোনটা বিছানায় রেখে আমি ওয়াশরুমের সামনে যাই। দরজা খুলতেই দেখি ভেতরে একটা বিড়াল চোখ বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি চিৎকার দিতেই বিড়ালটা চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। এরপর আর কি, মুভির কাহিনীর মতো জ্ঞান হারাই ওখানেই, প্যান্ট ছাড়া। এলোপাথাড়ি কলিং বেলের শব্দে হুঁশ আসে আমার। লাফ দিয়ে উঠি। অগোছালো রুম আমার। প্যান্ট এক জায়গায় তো শার্ট এক জায়গায়, আর ছোটটাও অন্য জায়গায়। তাড়াহুড়ো করে লুঙ্গিটা পরলাম। এরপর দরজা আটকিয়ে সোজা নিচে নেমে এলাম। নিশ্চয়ই আব্বু আম্মু চলে এসেছে। দরজার সামনে এসে দরজা খুলতেই দেখি তাজকিয়া, আম্মু, আব্বু 3জনেই দাঁড়িয়ে আছে। আমার দিকে এমনভাবে মুখ করে আছে যেন চিড়িয়াখানার প্রাণী দেখছে ওনারা। আমি আমতা আমতা করে বললাম, এমন করে কি দেখছো সবাই? আমি রিয়াজ। আমার কথার পরেই তাজকিয়া বলল, সেই 20 মিনিটের বেশি হবে কলিং বেল বাজিয়ে যাচ্ছি আমরা। তোমার দরজা খোলার নামই নেই। কল দিচ্ছি তাও ধরছ না। হয়েছে কি তোমার? কি করছিলে? তাজকিয়ার কথা শেষ না হতেই আব্বু বলল, এক রাত বাসায় ছিলাম না বলে মদ এনে খেয়েছিস নাকি? মানে একা ছেড়ে দিলে আকাশে উঠতে মন চায়? চোখ মুখ এমন গাঁজাখরের মতো হলো কি করে এক রাতেই? আব্বুর কথা বলার ফাঁকে এইবার আম্মুর কবিতা শুরু। তুই তো আমারে একটুও ভালোবাসিস না। কত চিন্তা করতেছিলাম, তোর কিছু হইলে আমরা বাঁচুম কেমনে? আমাদের কথাও কি একটু ভাবিস না তুই? দিল কান্না করে। আর আমার অবস্থা তখন কেমন বুঝতেই পারছেন। সারা রাত গেল এক অমায়িক ঝড়, যে ঝড়ে আমি হয়ে আছি অমায়িক বোকার সর্দার। ওদের কথা শুনে আমি আমার বাংলা ভাষাটাও ভুলে গেলাম। উত্তর কি দিব? দেওয়ার মতো তো কিছু হয়নি।
যা হয়েছে তা বললে বিশ্বাস তো করবেই না, উল্টো মিথ্যা কথা বলছি বলে আরও কয়েকটা রচনা উপস্থাপন করবে। লুঙ্গিটা হাত দিয়ে ধরে হাবলার মতো ওদের দিকে তাকিয়ে আছি। আর কী বা করার আমার। হুট করে সবাই আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল। আম্মু সোফায় গিয়ে বসে। আব্বু আর তাজকিয়া পুরো বাসা এমনভাবে দেখছে যেন আমি কোটি কোটি ডলার রাতে চুরি করে এনে দেয়ালের চিপায় চিপায় লুকিয়ে রেখেছি। হঠাৎ তাজকিয়া আব্বুকে বলল, আঙ্কেল, আমি নিশ্চিত রিয়াজের রুমে গেলে কোনো ক্লু পাওয়া যাবে, চলুন রুমে যাই। কথাটা শুনতেই আমার মাথায় 1.5 ইঞ্চি টাইপের একটা ধাক্কা লাগে। ওরা রুমে গেলে জামা কাপড় অমন দেখলে নিশ্চিত আরও বড় কোনো ঘটনা সাজাবে। রাতে তখন প্রোটেকশন ব্যবহার করেছিলাম কি করি নাই সেটাও তো মনে নাই। যদি ব্যবহার করে থাকি তবে তো নিশ্চিত ওটা ফ্লোরেই থাকবে। সর্বনাশ, এদের রুমে যেতে দেয়া যাবে না, ভুলেও না। আমি এবার মুখ উজ্জ্বল করে একটা ভেটকি দিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁত কেলিয়ে কেলিয়ে বলতে লাগলাম, দেখো তাজু, রুমে কেন যাবা? এসেছো, বসো, নাস্তা খাও, এরপর আস্তে ধীরে চেক করবে। দেখো তো তোমার কপালে ঘাম জমেছে, কত গরম লাগছে তোমার। সোফায় বসো আম্মুর সাথে, আমি বাতাস করে দিচ্ছি। তাজকিয়া আমার কথা শুনে ভ্রু কুঁচকে আব্বুকে বলল, দেখেছেন আঙ্কেল, ওর মুখের হালটা দেখুন, হাসি আসতেছে না, জোর করে হেসে যাচ্ছে। আদিক্ষেতাও দেখাচ্ছে, ওর চেহারার সাথে চোরের চেহারার মিল খাচ্ছে। আমি নিশ্চিত রুমে কোনো গড়বড় করে রেখেছে। সব তথ্য রুমে গেলেই পাওয়া যাবে। চলুন আঙ্কেল, ভয় নেই। এই এই দাঁড়াও দাঁড়াও, তুমি আমার প্রেমিক নাকি গোয়েন্দা? আমি কিছুই করিনি, কেন আমাকে সন্দেহ করে যাচ্ছ? তুমি আমাকে চিনো না বলো? আমি অমন ছেলে? আমি কোনো খারাপ কাজ করতে পারি বলো? ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নেই। আঙ্কেল চলুন তো, ওর রুমে যাওয়া যাক। তাজকিয়া আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আব্বুও তাজকিয়ার সাথেই যাচ্ছে। মরণ আমার। বিয়ের আগে আম্মু আব্বুকে পটিয়ে আমার সর্বনাশ করতেছে। বিয়ের পর কপালে যে কী আছে আল্লাহ জানে। আজ যদি রুমে ওই প্রোটেকশনটা দেখতে পাই, বিয়েটাও বাতিল হয়ে যাবে মনে হয়। আজাইরা এসব চিন্তা করে কিছু হবে না, আমি ওদের আটকানোর চেষ্টা করি। আব্বা বলে চিৎকার করে ফ্লোরে পড়ে গেলাম। চোখ অলরেডি বন্ধ করে ফেলেছি। তাজকিয়া উপর থেকে আওয়াজ দিয়ে বলল, অভিনয় বন্ধ করো, এইসব তোমার রোজকার কাণ্ড। লাভ হলো না। আবার শোয়া থেকে উঠে ওদের পিছু নিতে লাগলাম। আমি উঠতে উঠতে আব্বু আর তাজকিয়া আমার রুমে ঢুকে গেছে। দরজার বাইরে ব্রেক করি আমি, সামনে আর যাওয়া যাবে না। লুঙ্গি হইলে লুঙ্গি, গায়ে গেঞ্জি নেই তো কি হয়েছে, এক দৌড়ে এখন রনির বাসায় চলে যাব। উল্টো দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সাথে সাথেই আব্বু তাজকিয়াকে বলল, শুধু শুধু তুমি আমার ছেলেটাকে সন্দেহ করছো, দেখেছো কত নিষ্পাপ ছেলে আমার। কথাটা কান খাড়া করে শুনেছি। হঠাৎ আব্বুর রূপ বদলে গেল কিভাবে। এক দৌড়ে আমি আমার রুমে গেলাম। বিশ্বাস করবেন না জানি, তবুও বলি, আমার বিছানায় একদম গোছগাছ, প্যান্ট শার্ট কি সুন্দর করে গুছিয়ে রেখেছে কে যেন। রুম থেকে এক মিষ্টি গন্ধ ভেসে আসছে। বেকুব কিভাবে হয় কাল রাত থেকে টের পাচ্ছি। অদ্ভুত ঘটনা ঘটছে। রুমে এত সুন্দর করে সাজালো কে? আব্বু আর তাজকিয়া আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল। আমি বুক ফুলিয়ে নাক বাঁকা করে বলা শুরু করি, চুপ যাও, অনেক হয়েছে, আমার ওপর কারো বিশ্বাস নাই, আমি এই সংসারে আর থাকবই না, বনবাসে চলে যাব আজই। আমার কথা শুনে আব্বু তাজকিয়াকে বলল, দেখেছো ছেলেটা কত অভিমান করেছে, তুমি মানাও এখন। আমি নিচে গেলাম। এই বলে আব্বু রুম থেকে বের হয়ে গেল। এদিকে তাজকিয়া ওর ওড়নাটা কসলিয়ে যাচ্ছে। আমি এক পা করে ওর দিকে এগিয়ে যাচ্ছি। ও চোখ অফ করে ফেলেছে ভয়ে। আমি ওর পেটে হাত রেখে ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দেই। এরপর আরেক হাত দিয়ে ওর ঘাড় ধরি। তাজকিয়া ভয়ে কাঁপাকাঁপি করছে। তখন আমার কানে স্পষ্ট একটা শব্দ এলো, ছাড় তুই। আমি লাফিয়ে উঠলাম। দেখি তাজকিয়ার চোখ মুখ লাল হয়ে আছে, মুখে রক্তের দাগ, দাঁত সব কালো হয়ে গেছে, চোখ দুটো সাদা হয়ে গেছে, হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে, গলার চামড়াগুলো বুড়োদের মতো হয়ে গেছে, আর আমার গলা দিয়ে যে সাউন্ড বের হয় সেটাও যেন সাইলেন্ট হয়ে গেছে। আমি লাফিয়ে উঠলাম। আমার মাথা ঝিম ধরে যায়। পেছন সাইড থেকে ঝিমঝিম করতে করতে চোখ সহ ঘোলা হতে থাকে। তাজকিয়ার এই রূপ আমি নিতে পারছি না। ভয় তো পাচ্ছি, সাথে অলৌকিক ঘটনা। আমার পুরো শরীর অবশ হতে থাকে। তাজকিয়া আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে।
লোড নিতে না পেরে আমি সেখানেই পড়ে যাই। ও মা! হ্যাঁ বাবা, আমি আছি তো। আমার বাম পাশে আম্মু আর ডান পাশে আব্বু। বিছানায় শুয়ে আছি আমি। পায়ের দিকে তাসকিয়া বসে আছে। আমি তড়িঘড়ি করে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, মা, তাসকিয়া মানুষ নয়, ভূত। ঠাস! ভুল কিছু আন্দাজ করেনি। চটটা আমার গালেই পড়েছে। আমি গাল ধরে হাবলা হয়ে আম্মুর দিকে তাকিয়ে আছি। আম্মু রেগে মেগে বললেন, পাগল হইলি নাকি? তোর আব্বুকে নিয়ে হাজার ঘটনা বল, কিন্তু আমার তাসকিয়া মাকে নিয়ে একটা বাজে কথাও বলবি না। আম্মুর কথা শেষ হতে না হতেই তাসকিয়া হুড়হুড় করে কেঁদে দিল। কাঁদছে আর বলছে, দেখেছেন আন্টি, ও সব সময় এমন করে। আমাকে আর ভালো লাগে না ওর। কিছুক্ষণ আগে আমার ঘাড় ধরেছে মারার জন্য, পরে দেখি নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন উঠেই বলছে আমি নাকি ভূত। তাসকিয়ার কথা শেষ, আব্বুর কথা শুরু। দেখলি তো রিয়াজ, তোর মা টেনে টুনে আমাকেই বাঁশটা দিল। কেন, আমার সম্বন্ধে কিছু বলার আছে নাকি? আমি কি খারাপ কিছু করি? সব তোর দোষ। তোর জন্য তোর মা সুযোগ পাই আমাকে খোঁচা দেওয়ার জন্য। হ্যাঁ, বলে আব্বুর নাক বাঁকা করে বের হয়ে যায়। আব্বুর কাহিনী দেখে আম্মুও নাক বাঁকা করে রুম ত্যাগ করে। ওদের দুজনের কাহিনী দেখে তাসকিয়াও নাক বাঁকা করে বের হয়ে গেল। আমি অসহায় গালে হাত দিয়ে শুধু দেখেই গেলাম। কি হচ্ছে এসব? মাথায় কিছুই ঢুকছে না। কাল রাত থেকে হাবলা হয়ে আসছি। ভূতের সাথে করলাম ফষ্টি নষ্টি। ভূতের চেহারা দেখলাম তাসকিয়ার মুখে। শেয়ার করতে গেলে চড় খাচ্ছি। আমি কি আসলেই হাবলা? ভূত কি আমাকে হাবলা পেয়েছে নাকি? আর তাসকিয়া কি আসলেই ভূত, নাকি ভূত ওর গায়ে ভর করেছিল? নাকি আমার মাথায় সমস্যা? না না না, নিতে পারছি না আর। আমাকে এখন রহস্য বের করতেই হবে, কিন্তু কিভাবে? ডক্টরের কাছে যাব নাকি কবিরাজের কাছে যাব? হে খোদা, আমার এখন কি করণীয়? যা হবার হবে, আমি কবিরাজের কাছেই যাব। ভূত থাকলেও চলে যাবে, আর আমার মাথায় সমস্যা থাকলে সেটাও নেমে যাবে। কারণ ভূত আছে কিনা সেটা শিওর হলেই আমি বাঁচি। বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গেলাম। গোসল করছি, আয়নার দিকে তাকালাম। না মানে বিভিন্ন হরহর মুভিতে দেখেছি আয়নাতে ভূত থাকে, তবে আমার সাথে কিছু হয়নি। ওয়াশরুম থেকে বের হয়ে নিচে আসি। বাহ বাহ, কি ভালো পরিবার আমার। সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে, অথচ আমাকে একবার ডাকেও নি। আমার ভাবনার মাঝেই আম্মু আমাকে দেখে ফেলেছে। আম্মু বলল, কিরে, তোর ক্ষুধা লেগেছে? লাগলে খেয়ে নিতে পারিস। আমার মেজাজ খিটমিটে গরম হয়ে যাচ্ছে। তাসকিয়া আসার পর থেকেই এরা যেন রত্ন পেয়ে গেছে। আমি যে তাদের ছেলে এটা তারা ভুলেই যাচ্ছে। যাই হোক, রেগে গেলেন তো হেরে গেলেন। কথাটা মাথায় এনে খাবার টেবিলে বসি। কিছু ভাতও নিলাম প্লেটে। মাংসের বাটি নিতে যাব তখনই আম্মু বাটিটা ধরে তাসকিয়ার প্লেটে ঢেলে দিল। এক টুকরোই মাংস ছিল। মাংস তো দিয়েছেই, আবার বলেও উঠল, রিয়াজ না খেলেও কিছু হবে না, কিন্তু তুমি বেশি বেশি খাও। সামনে তোমাদের বিয়ে দিব। পুরো মহল্লার লোক যেন বলে আমার বাসার বউটা সবার থেকে সেরা। আমি কাণ্ড দেখছি আর নিত্য সময়ের মতো হাবলা হচ্ছি। সবাই সেরা বউটা দেখল। এদিকে আমি যে সেরা বয়ফ্রেন্ড তা কেউ আর নজরই দিল না। দুনিয়া মাদারি হয়ে গেছে। যাই হোক, আলু ভর্তা আর ডাল দিয়ে খেয়ে নিলাম ভাত। তখনই মা বলল, ভাত তো খেয়েছিস পেট ভরে, এবার থালা বাসনগুলো একটু পরিষ্কার করে ফেল। তুমি আমারে পাইছো কি? বলেই চেয়ারটা লাথি মারলাম। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি গরম গলায় আবারও বললাম, মাংস সব ওরেই দিলা, কোনো রকম ডাল ভাত খেলাম, তাও সহ্য হচ্ছে না। বিয়ের আগে মাথায় তুলে রাখতে চাচ্ছ ওরে? হয়তো আমাদের জন্যই সাহস পাচ্ছে। সকাল থেকে তোমাদের কাণ্ড দেখে যাচ্ছে আমি। এদিকে আমার কি অবস্থা কেউ খেয়াল করেই দেখছে না। আমি কি মানুষ নাকি? কড়া ভাষায় কথাগুলো বলার পর আম্মু বলল, আমরা কেউ ভয় পাইনি। এই বলে সবাই আবার খাওয়া শুরু করলো। যা, শেষ অবধি বাসায় ইজ্জতটাও হারালাম। ফোনটা পকেটে নিয়ে বের হয়ে গেলাম আমি। কল দিলাম রনিকে। হ্যালো রিয়াজ, বল। তুই কই বন্ধু? আমার জীবন তো শেষ হয়ে গেল রে। কি হয়েছে আবার? বন্ধু, ভূত পিছু নিছে আমার। হাসালি। ওপার থেকে অট্টহাসিতে যেন ফেটে পড়ল। শালা ভূত বলে কিছু আছে নাকি? শেষমেশ তুইও? আচ্ছা ঠিক আছে, বল, ভূত তোর কি সর্বনাশ করছে? ভূত করেনি, আমি ভূতের সাথে রাতে ছিলাম। বুঝলাম না,
কল দিয়ে এত মজার মজার জোকস শোনাচ্ছিস আজকাল? সেই হচ্ছে বন্ধু, সেই। তুই বেটা ফোন রাখ। কলটা কেটে দিলাম। কেউ বিশ্বাস কেন করছে না? না, আমি কবিরাজের কাছেই যাব। আমার বাসা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে একটা কবিরাজের দোকান আছে। সবসময় আসা যাওয়াই চোখে পড়ে। ওনার কাছে গিয়ে দেখি যদি কোনো সহায়তা পাই। একটা রিক্সা নিয়ে রওনা দিলাম কবিরাজের কাছে। প্রায় 20 মিনিট পর ওনার দোকানের সামনে পৌঁছাই। রিক্সা ভাড়া দিয়ে দোকানে প্রবেশ করি। তখনই কবিরাজ মন্টু মিয়া বলল, দাঁড়া। আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম। উনি আমার দিকে নিজেই হেঁটে হেঁটে আসলো। হাতে একটা অদ্ভুত রকমের লাঠি, আর মাথায় সাদা লম্বা চুল, গায়ে পাঞ্জাবি এবং মুখ ভর্তি দাড়ি। ওনাকে দেখেই ভয় পাচ্ছি আমি। উনি আমার কাছে এসে বলল, মেয়ে ভূত, রাতে ওর সাথে সহবাস করেছিস, দিনেও অন্যের চেহারায় তাকে দেখতে পাস, তাই না? হ্যাঁ হুজুর, ঠিক তাই। হ্যাঁ হুজুর, হুজুর আমাকে বাঁচান। কেউ বিশ্বাস করে না আমার কথা, একমাত্র আপনি বলার আগে বুঝে গেলেন। এই বলে আমি হুজুরের পায়ের কাছে চলে গেলাম। পা ছাড়। শোন, আমি যেভাবে বলবো ওইভাবে করবি। হ্যাঁ প্লিজ বলুন। বাসায় যাবি, অপেক্ষা করবি পিশাচটার জন্য। তাকে মনে মনে ডাকবি। সে আজ তাজকিয়ার চেহারায় নয়, তার নিজের আসল চেহারা নিয়ে তোর সামনে আসবে। তুইও তার সাথে হেসে কথা বলবি। ওর কাছে যাবি, কোনোভাবে ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে তোর পকেটে রাখবি। কাজ হয়ে যাবে। চুলটা আমার কাছে আগামীকাল নিয়ে আসবি। আমি পিশাচটাকে বন্দি করে ফেলব। হুজুর, যদি বলে আবারও উল্টাপাল্টা কিছু করার জন্য? তো করবি। তাকে কোনোভাবে রাগানো যাবে না। হ্যাঁ তা ঠিক। অবশ্য আমার ভালোই লেগেছে গতকাল। এইসব বললে হবে না। পিশাচটা কিন্তু অনেক শক্তিশালী। ওর মায়ায় পড়িস না, নিজেকে কন্ট্রোল রাখবি। আচ্ছা হুজুর। এই নে, এই তাবিজটা পকেটে রাখ। যদি দেখিস পিশাচটা তোকে মেরে ফেলার চেষ্টা করছে, তবে তাবিজটা বের করে ওর কপালে চেপে ধরবি। এতে কি হবে? সে যন্ত্রণা সে সহ্য করতে পারবে না, তৎক্ষণাৎ পালিয়ে যাবে। অন্তত এই যন্ত্রণা তার 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টার মধ্যে সে আর তোর কাছে আসতে পারবে না। ততক্ষণে আমি একটা সমাধান বের করে দিব। তবে সে তোকে মারতে চাইলে তুই তাবিজ ব্যবহার করবি। আর যদি দেখিস সে ভালো আচরণ করছে, তবে ওর চুল একটা নেয়ার চেষ্টা করবি। আচ্ছা ঠিক আছে, তাই হবে হুজুর। তুই তাহলে যা, আজ রাত 12টার পরেই তাকে স্মরণ করবি। মন্টু হুজুরকে বিদায় দিয়ে বের হয়ে এলাম। যাক, অবশেষে একটা উপায় পাওয়া গেল। বাসায় এসে দেখি তাজকিয়া নেই, অর্থাৎ চলে গেছে। আব্বু অফিসে, আর আম্মু টিভিতে সিরিয়াল দেখছে। আমার দিকে আম্মু তাকিয়েই নাক বাঁকা করে আবার টিভিতে মন দিল। আমিও মুখ বাঁকা করে রুমে চলে এলাম। সারাদিন অপেক্ষা করার পর সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এমন সময় তাজকিয়ার কল আসে ফোনে। আমি রিসিভ করতেই তাজকিয়া বলল, কি করো? কি করব? বাড়িতে তো আমার ইজ্জত ডুবিয়ে গেলে। ঠিকই তো, তুমি উল্টাপাল্টা কাজ কেন করো? কি করেছি আমি? তোর গায়ে ভূত ভর করেছিল, তুই তো সেটা জানোস না। আমি নিজের চোখে দেখেছিলাম। এই ব্যাপারে একটা কথা ছিল। কি কথা? তুমি যখন জ্ঞান হারিয়েছিলে, তখন তোমার বাম পাশের ফ্লোরে একটা পায়ের ছাপ আমি দেখেছি, যেটা হেঁটে হেঁটে জানালা অবধি গিয়ে উধাও হয়ে যায়। আমি শুধু পায়ের ছাপ দেখতে পাচ্ছিলাম, অন্য কিছুই দেখিনি। এইবার দেখলে তো ওটা ভূত ছিল। কিন্তু আমাকে আগে বলনি কেন? আমার ভয় করতেছিল। যাক, আমার লক্ষ্মী সোনাটা যে সত্যটা জেনেছে, এটাই বেশি। আচ্ছা শোনো, কাল বাসায় আইসো, তোমাকে একটা ঘটনা বলবো। কিসের ঘটনা? বাড়িতে এলেই বলবো। আচ্ছা বাবা, আসবো। খেয়েছ? এরপর ওর সাথে ফোন আলাপ শুরু করি। বক বক করতে করতে রাত 10টা বেজে যায়। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে প্রায় 11টা। বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। 11:30 বেজে গেছে প্রায়। 12টা বাজবে খানিকক্ষণ পরেই। আমি মিশনে যাই। রুমে গিয়ে বিছানায় বসি। মনে মনে ভূতটাকে কল্পনা করতে লাগলাম। ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। রুমটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। আমি চোখ খুলে তাকাই, দেখি জানালা দিয়ে একটা সাদা ধোঁয়া আমার রুমে প্রবেশ করলো। আমার হাঁটু কাঁপছে। ভয়ে ভয়ে তাকিয়ে আছি। দেখলাম সাদা আলোটা ফ্লোরের উপরে এসে দাঁড়িয়ে যায়। হঠাৎ সেখান থেকে একটা মেয়ে ভাসমান হয়। আমি মেয়েটাকে পেছন থেকে দেখছি। উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে। চুলগুলো পুরো ফ্লোর অবধি নেমে গেছে।
পেছন থেকে চুল ছাড়া আমি মেয়েটার কিছুই দেখতে পাচ্ছি না। মেয়েটা ধীরে ধীরে পিছু ফিরতে লাগলো। আমি শুধু ভাবছি ওর মুখটা কতটা ভয়ঙ্কর হতে পারে। মেয়েটা ঘুরে অবশেষে তার মুখ দেখালো আমাকে। আমার জীবনে আমি এইরকম একটা সুন্দর মেয়ে কখনোই দেখিনি। আমি বিশ্বাস করতে পারছি না এটা কোনো পিশাচ। ওর মায়াভরা টান টান চোখ, চোখের চারপাশে কালো গাঢ় কাজল, মনোমুগ্ধ করার মতো। ওর চুল সত্যিই অবিশ্বাস্য। এত সুন্দর ঘন কালো চুল কখনো দেখিনি। সামান্য বাতাসেও চুলগুলো এমনভাবে হেলছে যেন বাতাস ছাড়াই চুলগুলো উড়াউড়ি করে বেড়াচ্ছে। ওর ঠোঁটের প্রশংসা করার মতো নয়, কারণ এই ঠোঁটের ব্যাখ্যা করার মতো কোনো শব্দ আমার শব্দ ভাণ্ডারের মধ্যে নেই। আর ওর ফিগার, সেটা আমি আর বলছি না, আপনিই বুঝে নিন। কারণ এমন ফিগার নিয়ে কেউ সোশ্যাল মিডিয়ার সামনে এলে আমি নিশ্চিত এই মেয়েকে বিশ্বসুন্দরী বলে গণ্য করা হবে। আমি যেন হারিয়ে গেছি ওর রূপের দুনিয়ায়। আমি ডুবে গেছি তার আখিধারে। আমি ভেসে গেছি তার নাভিতলে। হঠাৎ আমার কল্পনাকে নাড়া দিয়ে পিশাচটা বলল, আমাকে কেমন লাগছে? আমি ওর প্রশ্নের উত্তর ভেবে দেইনি। অটোমেটিক আমার মুখ থেকে বের হতে লাগলো, তুমি সেই নারী যার রূপে হেসে প্রাণ দিবে হাজারো পুরুষ। তুমি সেই নারী যার একটি শব্দে যুদ্ধে মেতে উঠবে কোটি যুবক। তোমার তুলনা হয় না, তোমার তুলনা তুমি নিজেই। আমি তোমাকে স্পর্শ না করেও দেখে দেখে কাটিয়ে দিতে পারবো সারাটা জীবন। সত্যি তোমার তুলনা হয় না। আমার কথায় সে মুচকি হাসল। হেসে তার চুলগুলো একটা ঝাড়া দিল। সাথে সাথে পুরো রুমে একটা মায়াবী সুগন্ধি ছড়িয়ে পড়ল। এর চুলের মাঝে এমন কি আছে যে একজন সুস্থ ব্যক্তিকেও মাতাল করে দিতে পারে? তার প্রেমে মাতাল। রিয়াজ পিশাচকে দেখে এক প্রকার বশ হয়ে যায়। পিশাচ তার আসল রূপ দেখিয়ে এক মুহূর্তে ঘায়েল করে দেয় রিয়াজের হাজারো বিভ্রান্তি। পিশাচটা ধীরে ধীরে রিয়াজের দিকে এগিয়ে আসে। রিয়াজ মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিশাচটার দিকে। পিশাচটা রিয়াজের বিছানায় শুধু একটা পা তুলে দেয়। রিয়াজ সাথে সাথে মাথা নিচু করে পিশাচের পায়ে চুম্বন দিতে শুরু করে। কুকুরের মতো আচরণ করে যাচ্ছে সে। পিশাচটা যখন রিয়াজের মাথায় হাত রাখে, রিয়াজ তাড়াহুড়ো করে গেঞ্জি আর প্যান্ট খুলে বিছানায় শুয়ে পড়ে। পিশাচটাও চট করে তার গায়ের শাড়িটা ফেলে দেয়। রিয়াজ আরও বেশি মুগ্ধ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে পিশাচটা তার সব কাপড় খুলে ফেলে দেয়। কিছুক্ষণ পর পিশাচটা ধীরে ধীরে রিয়াজের কোমরের উপর বসে। তারপর রিয়াজের গলায় হাত দিয়ে পিশাচটা রিয়াজকে চুমু দিতে লাগলো। রিয়াজ নিজের দুই হাত তুলে সোজা পিশাচটার স্তনে স্পর্শ করে বসে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর পিশাচটা রিয়াজের গোপন অঙ্গ তার মাঝে বিলিয়ে দেয়। চাঁদটা ডুবে গেছে। রুমটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তার মাঝে মিলন চলছে একটা পিশাচ ও মানুষের। সকাল 8টা। খুব ভোরে উঠে তাসকিয়া বাসায় রিয়াজের জন্য পিঠা বানাতে বসে। সেগুলো বানাতে বানাতে 8টা বেজে গেল। গতকাল রিয়াজকে প্রচুর টর্চার করা হয়েছে, আজ আর করবে না। কারণ রিয়াজের মা সহই সেই দিন প্ল্যান করেছে রিয়াজকে টর্চার করবে। গরম গরম পিঠা তৈরি করে তাসকিয়া রিয়াজদের বাসায় আসে। ততক্ষণে 9টা বেজে গেল। রিয়াজের আম্মু দরজা খুলেই দেখে তাসকিয়া। উনি পিঠার বক্সটা হাতে নিয়ে। তারপর তাসকিয়া বলল, আন্টি, রিয়াজ কোথায়? ঘুমাচ্ছে এখনো? কেন, আজকেও টর্চার করবে নাকি আমার ছেলেকে? তবে যাই বলো, কাল কিন্তু অনেক মজা পেয়েছি। না, আজকে আর জ্বালাবো না, কাল প্রচুর বিরক্ত করেছি। তাও ঠিক আছে, আচ্ছা যাও, উপরে ঘরে আছে, ঘুমাচ্ছে এখনো, পিটিয়ে তুলবা, ঠিক আছে? ওকে আন্টি। তাসকিয়া নাচতে নাচতে রিয়াজের রুমের দিকে যায়। দরজার সামনে গিয়ে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মনে মনে তাসকিয়া বেশ অবাকই হলো। রিয়াজ তো দরজা লক করা ছাড়া ঘুমায় না। যাই হোক, ভুলে গেছে হয়তো ভেবেই তাসকিয়ার রুমে ঢুকে পড়ে। প্রচণ্ড রকমের একটা বিশ্রী গন্ধ পায় তাসকিয়া, প্রায় বমি করার মতো। তাসকিয়া রিয়াজের দিকে তাকিয়ে দেখে রিয়াজ উলঙ্গ হয়ে বিছানায় শুয়ে আছে, তাও আবার হাত পা ছড়িয়ে দিয়ে। তাসকিয়া হুট করে আবার পেছনে এসে দরজা বন্ধ করে দেয়। বেকুব হয়ে যায় তাসকিয়া, রিয়াজ এমনভাবে শুয়ে আছে কেন? তাসকিয়া আবারও দৌড়ে রিয়াজের কাছে যায়, রিয়াজের পাশে বসে। এরপর গাল ধরে রিয়াজকে ডাকাডাকি শুরু করে। রিয়াজ গভীর ঘুমে ঘুমিয়ে আছে। ডাকাডাকির কারণে হুট করে রিয়াজ লাফিয়ে ওঠে, দেখে তাসকিয়া বসে আছে পাশে। রিয়াজ আচমকা রেগে গিয়ে তাসকিয়াকে জোরে একটা চড় মেরে বসে। তৎক্ষণাৎ তাসকিয়া বিছানা থেকে ফ্লোরে পড়ে যায়।
ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে তাসকিয়ার। রিয়াজ উলঙ্গ অবস্থায় বিছানা থেকে নেমে প্যান্ট পরে নাই, তাসকিয়ার দিকে তাকাচ্ছেও না। তাসকিয়া ফ্লোর থেকে উঠে কান্না করতে করতে আবার রিয়াজের কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার সোনা, এমন করছো কেন? রিয়াজ এইবার তাসকিয়াকে এমন জোরে ধমক দেয়, তাসকিয়ার নিমেষেই ভয়ে জমে বরফ হয়ে যায়। এদিকে রিয়াজের বাবা মা দৌড়ে আসে, বাইরে থেকে দরজা পেটাচ্ছে ওরা। তাসকিয়া দৌড়ে দরজা খুলতে যাবে তখনই রিয়াজ তাসকিয়ার চুলের মুঠি ধরে জোরে ফ্লোরে আছাড় মেরে ফেলে দেয়। ফ্লোরে সজোরে আছাড় খাওয়ায় তাসকিয়ার মাথা কিছুটা ফেটে যায়, রক্ত বের হয়ে ফ্লোর যেন ভেসে যাচ্ছে। অন্যদিকে রিয়াজের মা বাবা বাইরে থেকে দরজা পিটিয়ে যাচ্ছে। রিয়াজ দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিল। রিয়াজের মা বাবা তাসকিয়াকে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে দেখে অবাক হয়ে যায়। রিয়াজের মুখে যেন কালবৈশাখীর ঝড় দেখা যাচ্ছে, পুরো মুখ রাগে কালো হয়ে আছে। রিয়াজের মা দৌড়ে তাসকিয়ার কাছে আসে। এদিকে রিয়াজ গেঞ্জিটা হাতে নিয়ে পরে নেয়, এরপর রুম থেকে বের হয়ে যায়। রিয়াজের বাবা তাসকিয়াকে কোলে নিয়ে বের হয়ে আসছে। রিয়াজের মা রিয়াজের এমন আচরণ দেখে বেশ অবাকই হচ্ছে। তাসকিয়া বেহুশ হয়ে যায়। হসপিটালে নেয়ার জন্য সবাই তাড়াহুড়ো করলেও রিয়াজ নিচে এসে সোফায় বসে টিভি অন করে দেয়। অদ্ভুত সেসব কাণ্ড রিয়াজের মায়ের আর সহ্য হয় না। তাসকিয়াকে নিয়ে রিয়াজের বাবা বাসা থেকে বের হয়ে গেছে, পাশের গলিতেই হসপিটাল আছে। এদিকে রিয়াজের মা রিয়াজকে বলেই উঠল, তুই কি পাগল হয়ে গেছিস? কি হয়েছে তোর? তাসকিয়াকে এমনভাবে মারলি কেন? বের হয়ে যা আমার বাসা থেকে। রিয়াজের মা কথাটা শেষ করতে না করতেই রিয়াজের হাতে থাকা রিমোটটা ছুঁড়ে মারল ওর মায়ের দিকে, এবং সেই রিমোট রিয়াজের মায়ের কপালে লেগে কপাল ফেটে যায়। রিয়াজের মা ব্যথা থেকে বেশি কষ্ট পাচ্ছে, রিয়াজ শেষমেশ ওর মাকে আঘাত করল। এটাও সহ্য হয়নি ওনার। উনি আর কিছু না বলে সোজা বের হয়ে যায়, রওনা দেয় হসপিটালের দিকে। তাসকিয়াকে আগে সুস্থ করতে হবে। ঘটনা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে রিয়াজ না করছে কাউকে পরোয়া, আর না পাচ্ছে কাউকে ভয়। ওর মাঝে কি সেই পিশাচটা অবস্থান করছে, নাকি আলাদা কোনো মায়া চালিয়ে দিচ্ছে? রিয়াজ এখন আর নিজের কন্ট্রোলে নেই। কিন্তু প্রশ্ন এক জায়গায়, পিশাচটা এমন কেন করছে? রিয়াজকেই বা কেন? রহস্য, প্রতিটা স্টেপেই রহস্য রয়েছে, যার সমাধান কারো জানা নেই, কারো না। এদিকে তাসকিয়ার জ্ঞান ফিরে। ডক্টর ব্যান্ডেজ করে দেয় তাসকিয়াকে, সাথে রিয়াজের মাকেও। ভয়ে ওরা নিজেদের বাড়ি ফেরেনি। তিনজন মিলেই চলে যায় তাসকিয়ার বাসায়। তাসকিয়ার বাসায় এ নিয়ে সমালোচনাও শুরু হয়, কারণ তাসকিয়া আগেই বুঝতে পেরেছে অলৌকিক কোনো শক্তির হাত আছে। আজকের ঘটনার পর নিশ্চিত হয় সে। এখন আর কারো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না। সবাই বুঝে গেছে রিয়াজের শরীরে ভূত প্রবেশ করেছে। চিন্তিত পুরো পরিবার। তাসকিয়ার মা বাবা আর রিয়াজের মা বাবা দুই পরিবারই হতাশ। এর সমাধান কি? তখনই রিয়াজের বাবা হোসেন সাহেব বলে উঠলেন, সামনেই তো মন্টু কবিরাজের দোকান আছে, আমরা কি ওনার কাছে যাব? হয়তো উনি কোনো সমাধান দিবেন। সোহান সাহেবের কথাই সবাই সম্মতি জানালো। সাথে সাথে সবাই বের হয়ে যায়। রিয়াজের বাসা থেকে মন্টু কবিরাজের দোকান 1.5 কিলোমিটার হলেও তাসকিয়ার বাসা থেকে মাত্র 6 মিনিট লাগে। রাস্তায় নেমে পড়ে পুরো পরিবার। সবার চোখে কান্নার ভাব। কেউ কাঁদছে কষ্টে, কেউ কাঁদছে ভয়ে, কারণ রিয়াজের কিছু হলে দুই পরিবার ভেঙে যাবে। আর এই পরিবার আজ থেকে নয়, গত 9 বছর যাবৎ মিলেমিশে আছে। সম্পর্ক শক্ত করার জন্যই তাসকিয়ার সাথে রিয়াজের বিয়ে ঠিক করেন। কিন্তু এরই মাঝে নেমে এলো এক দমকা হাওয়া, যা উড়িয়ে নিয়ে যাচ্ছে সকল খুশির সাম্রাজ্য। মন্টু কবিরাজের দোকানের সামনে আসার পর সবাই দেখতে পায় প্রায় 200 মানুষের সিরিয়াল ধরে আছে। এত কাস্টমার তো কখনো হয় না। আবার খেয়াল করে দেখা যায় কারো হাতে ব্যান্ডেজ, কারো পায়ে, আবার কারো মাথায়। সবার চোখে অশ্রুপাত। মনে হচ্ছে একই সমস্যায় সবাই পড়েছে। হোসেন সাহেব একজনকে এর কারণ জিজ্ঞেস করলো। উনি কাঁদতে কাঁদতে বলল, সাহেব, আমাকেও বহুত বিপদ হইয়া গেছে। আমার পোলাই আমারে মাইরা দেহেন মাথা ফাটাই দিছে। আমার মাইয়ারে ছুরি দিয়া কুপাইয়া খুন করাই ফেলাইছে। আমার বউরে লাথি মাইরা ফালাই দিছে। আমার পোলাই বহুত ভালো, ওর গায়ে ভূত ঢুইকা গেছে। এখন কবিরাজের কাছে আইলাম, কিন্তু কবিরাজ সকাল 8টায় সবাইরে কইল হ্যাঁ নাকি একটা তাবিজ বানাইতেছে। সবাইরে সিরিয়াল ধরতে কইল। প্রথমে আমরা 16 জন আছিলাম, এরপর একই সমস্যা লইয়া বাকিরাও আইল। লোকটা কথাগুলো বলে নিজের কপালে নিজেই থাপ্পড় দিতে থাকে আর কান্না শুরু করে। ওনার কথাগুলো শুনে সবাই কান্না থামাতে পারেনি। সবার চোখে পানি। কিন্তু কি করার,
একই পথের পথিক সবাই। কবিরাজ মন্টুর অপেক্ষায় সিরিয়াল ধরে সবাই। বিকেল ঘনিয়ে এলো, অথচ মন্টু কবিরাজের কোনো ডাক আসেনি। অবশেষে রিয়াজের বাবা কিছুটা ক্ষিপ্ত হয়ে যায়। উনি সিরিয়াল থেকে বের হয়ে দোকানের দিকে হাঁটা শুরু করে। সবাই চিল্লাচিল্লি করছে, কারো কথায় কান দেননি উনি। সোজা গিয়ে মন্টু কবিরাজের দোকানের দরজার সামনে সজোরে লাথি মারে, আর সাথে সাথে দরজা ভেঙে পড়ে যায়। এরপর যা দেখলো তা সবার জন্য একটা বড়সড় ধাক্কা হয়ে প্রকাশ পায়। কবিরাজ মন্টুর মাথা আলাদা, পা আলাদা, হাত আলাদা হয়ে আছে, যেন কেউ কুচি কুচি করে ওনাকে কেটে ফেলে গেছে। ওনার এই অবস্থা দেখে দোকানের সামনে সবার কান্নার আওয়াজ ভেসে ওঠে। শেষ যে অবলম্বনটা ছিল সেটাও হারালো সবাই। কিন্তু লক্ষ্য করার মতো একটা বিষয় হচ্ছে, রক্ত দিয়ে মাটিতে লেখা ছিল। 7টার সময়টাকে ইঙ্গিত করে কিছু একটা বলা হয়েছে। সবাই আবার আরও একটি আতঙ্কে দিকবিদিক হয়ে গেল। এই 7টা কবেকার? আজ সন্ধ্যা 7টা নাকি কাল সকালের? আর কি বা হবে 7টায়? কোনো বড়সড় ঝড় আসবে? শেষমেশ আর কোনো উপায় না পেয়ে সবাই মাঠে বসে পড়ে। জীবনের মায়া ছেড়ে দিয়েছে কয়েকজন। একজন বসা থেকে উঠে হুট করে বলেই উঠল, আমার আর কি বাকি আছে? পুরো পরিবার হারালাম। 7টায় হয়তো সেই অশরীরের হাতে আমাকেও মরতে হবে। তার চেয়ে বরং এখনই মরে যাই, অন্তত কষ্ট পেয়ে মরতে হবে না। বলেই উনি রাস্তা থেকে একটা লোহা নিয়ে নিজের গলায় নিজেই ঢুকিয়ে দেয়। চিকচিক করে রক্ত উড়ে কয়েকজনের মুখে পড়ে। সবাই চিল্লাচিল্লি করে ওনাকে থামাতে চেয়েছে, কিন্তু তার আগেই তিনি মারা যান। তার এই কাণ্ড দেখে আরও 2জন দৌড়ে গিয়ে দেয়ালের সাথে নিজের মাথা নিজে পেটানো শুরু করে। 2-1টা মারার পরপরই মাথার খুলি ফেটে মগজ বের হয়ে আসে। মারা যান তারাও। এবার সবাই আরও আতঙ্কিত হয়ে গেল। হুট করে আবার কে উঠে নিজেকে নিজেই মেরে ফেলবে। সবার ভাবনার মাঝে এইবার রিয়াজের বাবাও দাঁড়িয়ে যায়। এই বুঝে আরেকজন মরতে যাচ্ছে, কিন্তু রিয়াজের বাবা তা না করে সবার উদ্দেশ্যে বলল, দেখুন সবাই, এখানে আমরা কেউই নিরাপদ নই। সবাই বিপদগ্রস্ত হয়ে আছে, কিন্তু টপিক একটাই, আমাদের ছেলেদেরকে কোনো এক ডাইনি বশ করে নিয়েছে। খেয়াল করলে দেখবেন কোনো মেয়ের গায়ে সে ডাইনি প্রবেশ করেনি, কোনো বৃদ্ধ ব্যক্তির দেহেও না, শুধু যুবক ছেলেদের বশ করেছে। এর কারণ কি কেউ বলতে পারে? রিয়াজের বাবার প্রশ্নের জবাব কারো কাছে নেই, কারণ এইটা একটা রহস্য যা পূর্বে ব্যাখ্যা করার শক্তি নেই কারো। ঘটনাস্থলে যা হচ্ছে বা হবে নিজের চোখে দেখার পর বিশ্লেষণ করার শব্দ পাবে। এর আগে সবাই শুধু দর্শক। সবাই মাথা নিচু করে ফেলে। রিয়াজের বাবা আবারও বলল, জানি উত্তর কারোর কাছে নেই, কারণ এমন হবে আমরা কখনোই ভাবিনি। হুট করে হয়ে গেছে, এখনও হয়ে আসছে, আর সামনেও হবে। কিন্তু আমরা মানুষ, আমরা হার মানতে পারি না। জন্মের আগে আমরা যুদ্ধ করে এসেছি। আমরা প্রতিটা মানুষ এক একটা যোদ্ধা। হার কেন মানব আমরা? কে পুরুষ কে মহিলা সেটা ভাবার সময় নেই। আমরা যোদ্ধা, আমরা লড়াই করে যাব, নিজের জন্য, নিজেদের ছেলেদের জন্য। রিয়াজের বাবার কথায় সবাই হাততালি দেয়। সবাই একত্রিত হয়ে এক কণ্ঠে আওয়াজ তুলল, লড়বো, লড়বো, লড়বো। একটাই স্লোগান, কিন্তু স্লোগানটা শুধু স্লোগানই নয়, সবার মনে একটা বিন্দু পরিমাণের শক্তি। রিয়াজের বাবা আবারও বললেন, থামুন সবাই। সবাই বুঝতে পেরেছেন এটাই বেশি। এখানে অনেক পুলিশও আছে, তারাও বিপদগ্রস্ত। অর্থাৎ এখন আমাদের হাতে একটাই পথ খোলা আছে। এই এলাকা থেকে কেউ পালাতে পারছে না। এলাকার সীমানায় একটা মায়াজাল পড়েছে। এই এলাকার নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে, তাই অন্য এলাকার বা শহরের মানুষ আমাদের অবস্থার ব্যাপারে জানে না। আমরা সবাই যার যার বাড়িতে যাই, সন্ধ্যার অপেক্ষা করি। যদি আমাদের মাঠে নামতে হয় তবে আমরা নামব, কিন্তু পরিস্থিতি বুঝে শুনে। মনে রাখবেন, যারা মরেছে তারা তো মরেই গেছে, যারা বেঁচে আছে অন্তত তাদের বাঁচাতে হবে। আকাশটা আজ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বাতাসটা কেমন যেন হিংস্র হয়ে যাচ্ছে। দেহে স্পর্শ হওয়া মাত্রই যেন কারো আসার ইঙ্গিত দিচ্ছে। সবাই সবার ঘরে অবস্থান করলেও প্রতিটা মানুষ জানালার পাশে দাঁড়ানো। সবার চোখ বাইরে। 6:30 বাজে। আর 30 মিনিট পর কি হবে, কি হতে যাচ্ছে সেই দৃশ্য দেখার অপেক্ষা। আরেকটা কথা, যে ছেলেগুলোকে পিশাচটা বশ করেছে তারা কেউই বাসায় নেই। প্রতিটা ছেলেই গায়েব। তারা কোথায় গেছে সবার অজানা। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে। সময় যতটা ঘনিয়ে আসছে সবার ভেতরে ভয়ের চাপ বেড়েই যাচ্ছে। কিছুক্ষণ পরেই 7টা বাজবে। কি হবে, কি হবে ভেবে সবাই হতাশ। 7টা বেজে গেছে। সবাই বাইরের দিকে তাকিয়ে আছে। কোনো সাড়া শব্দ নেই।
বুক ধুকধুক করছে সবার। কিছুই হয়নি, সবাই নির্বাক হয়ে গেল। জানালা থেকে চোখ সরাতে যাবে তখনই শুরু হয়ে গেল ঝড়। প্রচণ্ড বাতাস বইতে লাগলো বাইরে। শুধু প্রচুরই না, মাত্রাধিক বাতাস বইতে শুরু করে। বাইরে যাদের গাড়ি পার্কিং করা ছিল, গাড়িগুলো বাতাসে উড়ে অন্য বাড়ির সামনে গিয়ে পড়ছে। রাস্তার পাশের কয়েকজনের দোকানপাট ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের মতো এক পলকে সব উথাল পাথাল করে সমস্ত কিছু থেমে যায়। এরপর আচমকা একটা চিৎকার শুনতে পায় সবাই, খুব ভয়ানক চিৎকার। সবাই তাকায় সেদিকে আর দেখে প্রতিটা যুবক ছেলে মাতালের মতো কাঁদতে কাঁদতে হেঁটে আসছে। ওদের গলার স্বর খুব ভয়ানক হয়ে গেছে, কোনো জন্তুর শব্দের মতো। আর সবথেকে বেশি অবাক করার বিষয় হচ্ছে, সবার সামনে এবং মাঝে রিয়াজ হাঁটছে, যেন সবার লিডার সে। কিন্তু এরা হেঁটে কোথায় যাচ্ছে? সবাই জানালা দিয়ে শুধু তাকিয়ে কাণ্ড দেখছে। তাসকিয়া কান্না করতে করতে বেহুশ হবার অবস্থা। এদিকে আচমকা প্রতিটা যুবক মানুষের ঘরের দরজা ভাঙা শুরু করে। এরপর বাসার ভেতর থেকে মহিলাদেরকে বের করে কামড়াচ্ছে। রিয়াজও একটা মহিলাদের ঘাড় ধরে ঘাড়ে কামড় মেরে দিয়েছে। মহিলার গায়ের রক্তে রিয়াজের মুখ রক্তাক্ত হয়ে যায়। জানলা দিয়ে সবাই এই সব দেখছে আর কান্না করে যাচ্ছে, কারণ কিছুক্ষণ পর সবার উপরেই হামলা আসবে। ওরা একটা বাসকে টার্গেট করেছে আর খুন করছে। কেউ কান্না করছে, কেউ বমি করে দিচ্ছে, আর কেউ এইসব সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। রিয়াজের বাবা জানালা দিয়ে চিৎকার মেরে বলল, সবাই বের হও, যুদ্ধের সময় এসে গেছে। কিন্তু একটা লোকও বের হয়নি, সবাই ভয়ে দাঁড়িয়ে আছে। রিয়াজের বাবা বুঝতে পারে ভয়ে কেউই এগিয়ে আসবে না, কিন্তু থেকেই বা লাভ কি, যেহেতু মরতেই হবে। রিয়াজের বাবা একটা ধারালো তরোয়াল নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। পরিবারের সবাই আটকাতে যাচ্ছে, কিন্তু কে শুনে কার কথা। উনি সবাইকে ধাক্কা মেরে বেরিয়ে আসে, বাইরে থেকে দরজা লক করে দেয়। তখনই ঘটে আরেকটা ঘটনা। আচমকা সবার মাঝখান থেকে বেরিয়ে আসে সেই পিশাচ। সাদা চোখ, কালো দাঁত, দেহের গঠন প্রায় 10 ফুট। ভয়ঙ্কর কুৎসিত চেহারা নিয়ে পিশাচটা হাসতে শুরু করে। যুবকরাও পিশাচের হাসির শব্দে থেমে যায়। পিশাচটা এমনভাবে হাসছে, তার হাসির শব্দে আরও অনেকেই অজ্ঞান হয়ে যায়, কারণ এটা কোনো সাধারণ হাসি নয়, অনেক 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 ভয়ঙ্কর হাসি। আর তখনই নতুন আরেকটা ঘটনার সম্মুখীন হয় সবাই। রিয়াজ আচমকা শার্টের ভেতর থেকে একটা ছুরি বের করে। এরপর দৌড়ে সেই পিশাচের দিকে গিয়ে লাফ মেরে তার গলায় ছুরিটা ঢুকিয়ে দেয়। সিনটা এমনভাবে হয়ে গেল, প্রতিটা মানুষ যেন থ হয়ে যায়। রিয়াজের বাবাও তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। এটা কি হয়ে গেল? রিয়াজ এইভাবে পোল্টি কেন নিল? কিন্তু এদিকে পিশাচটা ছুরির আঘাত সহ্য করতে পারেনি। সবাই দূর থেকে খেয়াল করে যাচ্ছে রিয়াজের হাতের ছুরিটাও সাধারণ কোনো ছুরি নয়। ছুরিটা থেকে প্রচুর আলো ছড়াচ্ছে, আর ছুরির মাঝে অজানা কিছু অক্ষরে কি যেন লেখা আছে। এই ছুরি রিয়াজ পেয়েছে কোথায়? আর সে পিশাচকে কেনই বা মারল? পিশাচটাও হঠাৎ চিৎকার দিতে লাগলো। নিজের নখ দিয়ে রিয়াজের পেটে জোরে আঁচড় মারে। নখের আঘাতে শার্ট ছেড়ে যায়, ভিতরে চামড়াটাও অনেকটাই কেটে গেছে। 2 থেকে 3 ডিগবাজি খেয়ে রিয়াজ অনেক দূরে ছিটকে পড়ে। ছুরিটা রিয়াজের হাতেই ছিল। এদিকে পিশাচটা চেঁচাতে চেঁচাতে হুট করে ফেটে যায়। নিমেষেই ধোঁয়ার রূপে উড়ে যায় পিশাচ, মরে যায় সে। তবে ঘটনা এখানেই শেষ নয়, ছুরিটা ভেঙে গেছে। রিয়াজ যখন ডিগবাজি খাচ্ছিল তখন ছুরির ওপর আঘাত পড়ে। এদিকে অন্য যে যুবকরা, তারা সবাই ক্ষিপ্ত হয়ে যায়। সবাই দাঁত বের করে রিয়াজের দিকে তেড়ে আসতে লাগলো। রিয়াজ বসা থেকে উঠে দাঁড়ায়, ছেঁড়া শার্টটা রাস্তায় ফেলে দিয়ে সেও এগিয়ে যায়। তখনই রিয়াজের পেছন থেকে অন্য আরেকজন দৌড়ে এসে রিয়াজকে জাপটে ধরে, আর সে রিয়াজকে নিয়ে আকাশে উড়ে চলে যায়। বসে থাকা যুবকরা আকাশের দিকে তাকিয়ে ভয়ঙ্কর গর্জন করছে। রিয়াজের বাবাও উল্টো দৌড়ে বাসায় ঢুকে যায়। বাসায় ঢোকার পর রিয়াজের মা দৌড়ে আসে। উনি এসেই রিয়াজের আব্বুকে বলতে লাগলো, রিয়াজকে নিয়ে আকাশে উড়ে যাওয়া ব্যক্তি অন্য কেউ নয়, সে আমাদের তাসকিয়া। মানে? হ্যাঁ, তাসকিয়া হঠাৎ জানালা ভেঙে বাতাসের গতিতে ছুটে যায়, আর এক পলকেই রিয়াজকে নিয়ে উড়ে চলে গেল। আমি বুঝতেছি না কি হচ্ছে এসব। এক মুহূর্তেই সব এদিক সেদিক হয়ে গেল। রিয়াজ তো বসে ছিল, তবে হঠাৎ সে পিশাচকে কেন আক্রমণ করলো? এমন শক্তি পেয়েছেই বা সে কোথায়? আর রিয়াজও বা সেই ছুরি কোথায় পেল যেটা দিয়ে আক্রমণ করেছে সে?
পিশাচটা তো মরে গেল, তবে বাকি যুবকরা এখনো হিংস্র হয়ে আছে। তারা তো পিশাচের মৃত্যুর পর ঠিক হবার কথা। তবে কি এখনো আরও কেউ আছে? মূল শয়তান পিশাচ না? অর্থাৎ অন্য কেউ সবাইকে পরিচালনা করছে? হঠাৎ তাজকিয়ারও বা এই রূপ দেখা গেল কেন? তাজকিয়ার ভেতরে এমন শক্তি এসেছে কোথা থেকে? নাকি পূর্বের কোনো ঘটনার সংমিশ্রণ আছে এসবে? এখন কি বা হতে যাচ্ছে? কি হবে? ঘটনা কি শেষ নাকি মাত্র শুরু? রহস্যের মায়াজালে সবই আটকে গেছে। সব রহস্য উদ্ঘাটন হবে কি? যুবক ছেলেগুলো চিৎকার দিয়ে যাচ্ছে ভয়ঙ্করভাবে। এরপর আবার আসে একটা দমকা বাতাস। শুরু হয় আবারও ঝড়। বাতাসের গতি মাত্রাধিক। সবাই আবার জানালা দিয়ে চোখ রাখতেই দেখে একটা যুবকও রাস্তায় নেই। বাতাস আবার ঠান্ডা হয়ে গেল। এ যেন স্বপ্নের মতো। যে যার ঘরে সবাই আতঙ্কিত হয়ে আছে। রিয়াজের মা বাবা সহ তাজকিয়ার মা বাবা আরও বেশি চিন্তায়। রিয়াজ আর তাজকিয়ার হঠাৎ রূপ বদলে গেল কিভাবে? জানালার পাশে বসে বসেই রাতটা পার করে দেয় সবাই। সারা রাত কারো চোখে বিন্দু পরিমাণের ঘুম নেই। সকালে সূর্যাস্ত উকি দেওয়ার পর আবার সবাই যে যার বাসা থেকে বের হয়। ধীরে ধীরে সেই মাঠে সবাই আবারও একত্রিত হয়। হোসেন সাহেব সবার উদ্দেশ্যে বলে ওঠেন, এই ছিল আপনাদের স্লোগান? একটা মানুষও বের হয়নি কাল। আমরা এমন কেন? ভাগ্যিস আমার ছেলে আর ছেলের বউ পুরো সিনটা বদলে দিয়েছে। নয়তো আমি দু একটাকে মারার পর নিজেই শহীদ হতাম। কিন্তু কী লাভ হতো? বাকিরা আপনার উপর আক্রমণ করত। মারা সবাই এমনিতেই যেতেন। মূল জিনিস ভয়ের জন্য পুরো রাষ্ট্র আমাদের চালাচ্ছে। মুসলিম কান্ট্রিতে বসে রাষ্ট্রধর্ম ইসলাম না বলার সাহস পাচ্ছে কেউ। আমাদের হাতে কিছুই নেই। আমরা লড়াই করতে পারি না। আমাদের পূর্বপুরুষের কথা আমরা ভুলে যাই। যাই হোক, উদাহরণ হিসেবে আপনাদের একটা ঘটনা দেখালাম। কিন্তু মূল একটাই, আমরা ভয় পাবো না। আমরা একত্রিত থাকলে কোনো অশরীরীর কোনো কেউই আমাদের ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই সবার মনে আছে 1971 সালের কথা। হোসেন সাহেবের কথাতে লজ্জিত হয়ে মাথা নিচু করে রাখে সবাই। তখনই সবার পেছন থেকে রিয়াজ বলে উঠল, তার চেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের মস্তিষ্ক। রিয়াজের কথায় পেছনে ফিরে তাকায় সবাই। তাজকিয়া আর রিয়াজ একসাথে দাঁড়িয়ে আছে। তাজকিয়া আর রিয়াজ হেঁটে হেঁটে সবার সামনে আসছে আর বলছে, হ্যাঁ, মস্তিষ্ক। দেহের শক্তি আমাদের ততক্ষণ কাজে দেবে যতক্ষণ আমরা হয়রান না হব, কিন্তু মস্তিষ্ক হয়রান হয় না। যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাকে জাগ্রত করা যায়। কথাগুলো বলতে বলতে দুজনেই সবার সামনে এলো। হোসেন সাহেব, তাজকিয়া আর রিয়াজ সবার সামনে দাঁড়িয়ে আছে। রিয়াজ আবারও বলল, সমস্যা কখনো একা আসে না, সমাধান একটা থাকেই, যা আমরা দেখি না বা চোখে পড়ে না। কিন্তু ততক্ষণ আমাদের সমাধানের পিছু ছুটতে হবে, যতক্ষণ আমরা তা না খুঁজে পাব। আজ আমি আপনাদের পুরো ঘটনা বলবো। কে এই অশরীরী, কি তার পরিচয়, কেন সে আক্রমণ করেছে, আর যুবকরাই বা কেন? সবাই আগ্রহ নিয়ে রিয়াজের কথায় মন দেয়। সারা রাত কারো ঘুম নেই, কিন্তু ঘটনা শোনার জন্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে সবাই। রিয়াজ শুরু করে সেই রাতের ঘটনা থেকে। সেই দিন রাতে পিশাচটা আমার কাছেও আসে। আমাকেও যৌন মিলনে লিপ্ত হতে হয়েছিল, কিন্তু কোনো কিছুই আমার ইচ্ছাকৃত না। যে গন্ধ পেয়ে সবাই বমি করে দিবে, সেই গন্ধটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধ মনে হয়েছিল, কারণ আমি বশীভূত ছিলাম। পরদিন সকালে যখন আমার মোটামুটি জ্ঞান ফিরে, তাও অতি ভোরে, তখন আমি চিন্তা করতে লাগলাম সব কিছু, যে আমি তো এমন নই, তবে এমন হয়ে গেলাম কিভাবে। মনে পড়ে তাবিজের কথা, কারণ এই তাবিজ পকেটে আসার পর পিশাচকে আমার ভালো লাগা শুরু হয়। এর আগে তো ভয় পেতাম, অর্থাৎ সব কিছুর পেছনে ওই মন্টু কবিরাজের হাত। আমি নিশ্চিত হওয়ার জন্য পকেট থেকে তাবিজটা বের করে বাসার বাইরে ফেলে দিয়েছিলাম। কিন্তু সকালটায় পিশাচের আরেকটা মিশন শুরু হয়। কিছুক্ষণ বাদেই পিশাচটা আসে। গন্ধে আমার বমি আসছিল। আমি গলা অবধি আসার পর আমি তা গিলে ফেলি। আমি এমনভাবে পিশাচের সাথে আচরণ করেছি যেন আমি এখনও তার বশে। পিশাচ আমার হাত ধরে কি যেন পড়তে লাগলো, আর আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরে, তখন আমি নিজেকে আবিষ্কার করি একটা গুহায়, যেখানে এলাকার সব যুবক উপস্থিত। কিন্তু মূল কথা হচ্ছে, প্রতিটা যুবকের আচরণ স্বাভাবিক না, কারণ তারা পিশাচের হাতে বন্দী। শুধুমাত্র আমি নর্মাল ছিলাম। কাউকে বুঝতে না দিয়ে আমিও অভিনয় করে যাচ্ছিলাম। তখনই সবার সামনে হাজির হয় মন্টু কবিরাজ। সে এসে সবাইকে বলতে লাগলো, তোমরা আজ 7টায় এই এলাকার প্রতিটা মানুষকে হত্যা করবে।
ওদের রক্ত খেয়ে অচল করে দিবে। আমি জানি তোমরা পারবে, কারণ এখন তোমরা হিংস্র জানোয়ারের থেকেও বেশি ভয়ঙ্কর। কথাগুলো বলে মন্টু কবিরাজ চলে যায়। আমি ধীরে ধীরে তার পিছু নেই। সব যুবক আমাকে দেখে কিছুই করছে না, কারণ আমাকে মারার কোনো অনুমতি পায়নি তারা। এর মূল কারণ হচ্ছে মন্টু কবিরাজ যেটা করতে বলবে সবাই শুধু সেটাই করবে। আমি তার পিছু নিয়ে দেখি এই গুহা থেকে অন্য গুহায় প্রবেশের রাস্তা আছে। ভেতরে গিয়ে দেখি কবিরাজ মন্টু একটা পুতুলের সামনে দাঁড়িয়ে আছে, আর আমি তখন একটা আলমারির পেছনে গিয়ে লুকিয়ে পড়ি। কবিরাজ মন্টু পুতুলটার বুক থেকে একটা ছুরি বের করে, আর সাথে সাথেই পুতুলটা পিশাচে পরিণত হয়। অর্থাৎ এই পুতুলটাই পিশাচ, আর এই পিশাচের অস্তিত্ব তৈরি করেছে মন্টু কবিরাজ। এইবার পুরো বিষয়টা ক্লিয়ার। আমি লুকিয়ে দেখে যাচ্ছি। কবিরাজ মন্টু পিশাচকে জাগ্রত করার পর পিশাচটা কবিরাজকে বলল, হুকুম করুন মালিক। আমি বিশ্বাস করতে পারছি না আমার জাদুবিদ্যা এতটা সফলতা পাবে। তোরও কোনো ভয় নেই, এই ছুরি ছাড়া তোকে কেউ হত্যা করতে পারবে না। অর্থাৎ তুই অমর, আর আমি তো হবই। এখন শোন, আমি নিজের জাদু দিয়ে নিজেকে খণ্ড খণ্ড করব, যাতে বাইরের লোকরা ভাবে আমি মরে গেছি। সন্ধ্যায় তোর কাজ আছে, আগে আমি এই মিশন শেষ করে আসি। জি মালিক। এরপর মন্টু কবিরাজ আবার পিশাচের বুকে ছুরি ঢোকায়। পিশাচটা আবারও হয়ে যায় পুতুল। আমি নোটিস করলাম মন্টু কবিরাজ টেবিল থেকে একটা বই নিল। কিছুক্ষণ বইয়ের দিকে তাকিয়ে সে বইটা আবারও টেবিলে রাখে। এরপর ডান দিকে গিয়ে একটা সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আমার বুঝতে বাকি রইল না যে আমি এখন মন্টু কবিরাজের দোকানের নিচে, ভূমির নিচে তার এই সাম্রাজ্য, আর এখানে সে করে বেড়াচ্ছে যত শয়তানি জাদুবিদ্যা। মন্টু কবিরাজ উপরে যাওয়ার পর আমি বের হলাম। এরপর টেবিলে গিয়ে বইটা হাতে নিয়েছি। বইয়ের কিছু উদ্দেশ্য মোতাবেক কিছু চিত্র আর চিত্রের লেখা আছে। প্রতিটা পৃষ্ঠার উপর তারিখ দেওয়া আছে। এই বই প্রথম লেখা শুরু হয় 2004 সাল থেকে, অর্থাৎ বহু বছর ধরে তার এই পরিকল্পনা চলে আসছে। আমি বইটা পড়া শুরু করি। সেখানে যা বুঝতে পেরেছি তা হচ্ছে সে অমর হবে, পুরো দুনিয়ায় রাজত্ব করবে। এই পুতুলকে কাজে লাগিয়ে প্রতিটি যুবকের সেক্সুয়াল অ্যাটাক করেছে, কারণ সেক্সুয়াল টপিকটা যুবক কেন, প্রতিটা ছেলেকেই কাবু করতে সক্ষম। প্রতিটা যুবককে দিয়ে তার পরিবারকে মারধর করেছে, কেউ খুনও করেছে, যার মূল উদ্দেশ্য একটাই, সবাইকে হিংস্র বানানো। কিন্তু শুধু যৌন মিলনের জন্যই কেউ বশ হয়নি। প্রতিটা ছেলেই আমার মতো পিশাচের কবলে পড়ে মন্টু কবিরাজের কাছে এসেছিল, আর মন্টু সেই একই তাবিজ সবার কাছে দিত, আর তাবিজের সাথে বিশ্বাস করার জন্য কাজও দিত, চুল নেয়ার ব্যাপারটা। তাবিজটা তখনই জাগ্রত হয়ে বশীভূত করতে সক্ষম হতো যখন পিশাচটা তাবিজ থাকা অবস্থায় যৌন মিলনে লিপ্ত থাকতো। এতে যুবকদের মস্তিষ্ক কন্ট্রোল করার শক্তি চলে যেত কবিরাজ মন্টুর কাছে। তবে ততক্ষণ সবাই বসে থাকবে যতক্ষণ তাবিজটা যুবকের কাছে থাকবে। পিশাচটার মৃত্যু কেউ দিতে পারবে না। এই পিশাচের মৃত্যু একমাত্র সেই ছুরির আঘাতে হবে, যে ছুরি তার বুকে লাগানো। তবে ছুরিটা অন্য কোথাও ঢোকালে হবে না, বরাবর পিশাচের গলায় মারতে হবে। এরপর পিশাচের শ্বাস বন্ধ হবে, আর এরপর মারা যাবে। প্রতিটা যুবক দিয়ে একটি গ্রামের মানুষদের হত্যা করবে মন্টু। এরপর সবার মাথার মগজ দিয়ে সে তৈরি করবে একটি তেল, যে তেল পান করলে 3000 বছর বেঁচে থাকবে যে কেউ, এবং সে পুরো যুবক যুবতী হয়ে যাবে। 3000 বছর পর আবার সেই তেল পান করলে সে আরও 3000 বছর বাঁচবে, কিন্তু কখনো বুড়ো হবে না। আমি বইটা অতটুকু অবধি পড়ার পরেই উপর থেকে কারো নামার শব্দ পাই। শেষে লেখা ছিল কি কি কারণে মন্টু শক্তি অর্জন করতে ব্যর্থ হবে, অর্থাৎ তাকে আটকানোর উপায় জানার আগেই আমাকে লুকোতে হয়। মন্টুর নিচে এসে একটা বাটি হাতে নেয়, যে বাটির মধ্যে সে হাতের ইশারায় যা করবে তা এলাকাতে হবে। অর্থাৎ কাল সন্ধ্যায় যে ঝড় হচ্ছিল সেই ঝড় মন্টু তুলেছিল এখানে বসেই, তাও আবার হাতের ইশারায়। পুরো এলাকাটা সে বাটির ওপর কন্ট্রোল করে যাচ্ছিল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। ধরা তো খাওয়া যাবে না, তাই নিজের মস্তিষ্কে প্রেশার দিতে লাগলাম। আর তখন আমার মাথায় আরেকটা বুদ্ধি আসে, এইসব জাদুবিদ্যা শেখার একটা না একটা বই তো অবশ্যই আছে, সেটা বের করতে হবে। মন্টু বাটি হাতে নিয়ে ধ্যানে বসে যায়। এই সুযোগে আমি ধীরে ধীরে বের হই। ওনার পেছনের দিকে টেবিলের উপর চোখ বুলাতেই একটা বড় বই দেখতে পাই। সেখান থেকে আমি মাত্র 3টা মন্ত্র মুখস্থ করেছিলাম। একটা হচ্ছে যে কারো দেহে প্রবেশ করা,
আরেকটা হচ্ছে বাতাসের গতিতে ছুটে যাওয়া, আর অন্যটা উড়ে যাওয়া। 4 নম্বরটা মুখস্থ করব তখনই মন্টুর মুখ থেকে জোরে আওয়াজ বের হচ্ছিল। আমি বুঝে গেছি ধ্যান শেষের দিকে। তাড়াহুড়ো করে দৌড়ে চলে যাই অন্য গুহায়, যেখানে সব যুবক বশীভূত হয়ে আছে। কিছুক্ষণ পর দেখি পিশাচ আর মন্টু রুমে আসে। আমিও বাকি যুবকদের মতো ভয়ঙ্করভাবে গর্জন করার চেষ্টা করে যাচ্ছিলাম। মন্টু কবিরাজ এসে সবাইকে নির্দেশ দিল গ্রামের প্রতিটা মানুষকে কামড়ে মারার জন্য, একটাও যেন না বাঁচে। আর পিশাচকে নির্দেশ দিয়েছে প্রতিটা মানুষের মাথা সংগ্রহ করে গুহায় আনার জন্য। মন্টুর কথা শুনে সব যুবকরা হুড় হুড় করে গুহা থেকে বের হতে লাগলো। এই গুহা থেকে পরের গুহা, এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে সবাই। দলের মধ্যে আমিও মাতালের মতো হেঁটে যাচ্ছি। যাওয়ার সময় দল থেকেই হাতটা বের করে টেবিল থেকে ছুরিটা নিয়ে নিলাম। যেহেতু উপরে ওঠার সময় এই জায়গা দিয়ে যেতে হয়, তাই কবিরাজ মন্টুও এখানে নিরাপত্তা রাখেনি, কারণ সে জানে সবাই তার বশীভূত। আমি ছুরিটা প্যান্টের খোঁচায় শার্টের ভেতরে রাখি। এরপর দলের সাথে এলাকায় প্রবেশ করি। যখন সবাই মানুষকে কামড়াতে লাগলো, তখন যদি আমি বসে থাকতাম তবে আমাকে সন্দেহ করত মন্টু। আমি অপেক্ষায় ছিলাম পিশাচটা কখন আসবে। সে না আসা অবধি আমাকে অভিনয় করে যেতেই হবে। বাধ্য হয়ে আমিও একজনকে কামড় মেরে ফেলি। কতটা অনিচ্ছুকভাবে অভিনয় করতে হচ্ছিল আপনারা বুঝতেই পারছেন। ঠিক তখনই পিশাচের আগমন, আর আমি সুযোগটা কাজে লাগিয়ে আক্রমণ করে বসি। পিশাচের নখের আঁচড়ে আমার চামড়া ছিঁড়ে যাওয়ায় বুঝতে পারি আমার আলাদা শক্তি নেই। এই হিংস্র যুবকদের নিশ্চয়ই মন্টু গায়েবী নির্দেশ করে দিবে আমাকে মারার জন্য, কিন্তু আমাকে বাঁচতে হবে। লড়াই করার মতো শক্তি আমার নেই। পেট থেকে প্রচুর রক্ত যাচ্ছে, তাই আমি আমার দেহ থেকে বের হয়ে তাসকিয়ার দেহে প্রবেশ করি, আর তাসকিয়ার আত্মাকে আমার দেহে প্রবেশ করাই। তখন তাসকিয়া নয়, আমি ওর দেহ নিয়ে আমার বডিটাকে বাতাসের গতিতে ধরি আর উড়ে যাই। বই থেকে সে 3টা মন্ত্র কাজে লাগিয়ে বেঁচে যাই। আমি জানি মন্টু এখন চিন্তায় পড়ে যাবে, তার কাছেও বিষয়টা রহস্যজনকভাবেই উপস্থাপন হবে। সে আজ রাতে প্ল্যানিং করবে, কিন্তু আমাকে আক্রমণ করবে না, সতর্ক হবে। এদিকে আমার বডিকে নিয়ে আমি আমাদের ছাদে যাই। ওখানে গিয়ে তাসকিয়ার দেহ ছেড়ে আবার আমার দেহে ফিরে আসি। একদমে রিয়াজ সবার উদ্দেশ্যে কথাগুলো বলেই কিছু মন্ত্র উচ্চারণ করে। এই মন্ত্রের আরেকটা রহস্য আছে। এই মন্ত্র পড়ার পর তাদেরই জ্ঞান হারাবে যারা একঘেয়ে থাকবে। রিয়াজ এখানে পুরো ঘটনা বলার পেছনে একটা রহস্য আছে, সেটা হচ্ছে সবাইকে এক মনে নিয়ে আসা। অর্থাৎ বইয়ে রিয়াজ আরেকটা লাইন পড়েছিল, যেখানে লেখা ছিল এক মনে হইয়া বাচাল বন্ধ করিবে আগাল মাচাল। অর্থাৎ অনেকগুলো মস্তিষ্ক একত্রিত হয়ে যখন একটা ব্যাপারে চিন্তা করবে, তখনই এই মন্ত্র বললে সবাই অদৃশ্য হয়ে যাবে। পরিকল্পনা বরাবর কাজ করছে। এরা শুধু অদৃশ্য হয়নি, নিজেদের জ্ঞানও হারিয়েছে। ততক্ষণ এরা এইভাবে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ রিয়াজ আবারও মন্ত্রটা না উচ্চারণ করবে। তবে শুধুমাত্র রিয়াজের উচ্চারণেই কাজ হবে, কারণ রিয়াজের উচ্চারণেই এরা অদৃশ্য হয়েছে। এখন এখানকার সবাই অদৃশ্য, শুধু রিয়াজ ছাড়া। রিয়াজের এবার মিশন মন্টু কবিরাজকে শেষ করা আর যুবকদের উদ্ধার করা। কিন্তু কিভাবে? কবিরাজ মন্টুর নিশ্চয় অনেক শক্তি। রিয়াজ মাত্র 4টা মন্ত্র জানে, কিন্তু মন্ত্র আর শক্তি বড় কথা নয়, মস্তিষ্ক হলো মূল। নিজের উপর বিশ্বাস রেখে রিয়াজ রওনা করে সেই গুহায়। মন্ত্রের সাহায্যে বাতাসের গতিতে রিয়াজ সেই গুহায় চলে আসে। এসে দেখে মন্টুর টেবিলের সামনেই দাঁড়িয়ে আছে, আর পেছনে বসে আছে সকল যুবক। রিয়াজকে দেখেই মন্টু বলল, আমি তোকে তোর পরিবারকে ছেড়ে দেব, চলে যা। আমিও তোকে খুন করব না, বন্ধ করে দে সব। এইটা আমার 17 বছরের সাধনা, কিভাবে বন্ধ করি? আর এতে হাজার মানুষের প্রাণ যাবে, হাজার মায়ের বুক খালি হবে, দুনিয়াতে শয়তানের রাজ চলবে, মানুষত্ব মরে যাবে। আমি কিভাবে ছেড়ে দেই? তুই আমাকে রাগিয়ে তুলছিস, তুই মরার জন্য অন্যায় করছিস। আমাকে কে মারবে? তুই হাসালি। দেখ তো, যে 3টা মন্ত্র শিখেছিলি ওইগুলো কাজ করে কিনা। রিয়াজ কিছুটা অবাক হয়। মন্ত্র উচ্চারণ করেই দৌড় দিতে চাইল, কিন্তু সাধারণ হয়েই দৌড় দিচ্ছিল, বাতাসের গতিতে যেতে পারছে না। অর্থাৎ মন্টু কবিরাজ শক্তি নষ্ট করে দিয়েছে। মন্টু হাসতে হাসতে আবারও বলল, তুই কি ভেবেছিস আমার তৈরি করা মন্ত্র দিয়ে তুই আমাকেই মারবি? দেখ এবার তোর মৃত্যু কিভাবে হয়। তখনই সব যুবক
ভয়ঙ্কর গর্জন ছেড়ে রিয়াজের দিকে এগিয়ে আসতে লাগলো। রিয়াজ দৌড়ে গুহার পাশে থেকে মন্টুর লাঠিটা হাতে নেয়। একজন উড়ে রিয়াজের দিকে আসা মাত্রই রিয়াজ তাকে সজোরে আঘাত করে, আর সে উড়ে পড়ে যায় অন্য জায়গায়। রিয়াজ লাঠি দিয়ে আরও কয়েকজনকে আঘাত করার পর হঠাৎ আরেকটা এসে রিয়াজের ঘাড়ে কামড় দিয়ে বসে। রিয়াজ পড়ে যায় নিচে। রিয়াজের উপর একটা একটা করে সবাই ঝাঁপিয়ে পড়ে, কামড়াতে শুরু করে সবাই রিয়াজকে। রিয়াজ যন্ত্রণায় জোরে এক চিৎকার দেয়, কিন্তু লাভ হয় না। ওরা হিংস্র প্রাণীর মতো রিয়াজকে কামড়াচ্ছে। এরই মধ্যে একজন হঠাৎ করে রিয়াজের হাতে কামড় বসিয়ে রগ আর হাড্ডি টেনে বের করে ফেলে। রক্ত বের হয়ে ভেসে যায়। রিয়াজ একসাথে এতজনের কামড় খেয়ে নিস্তেজ হয়ে গেল। রিয়াজের পেটে কিছুই নেই, পেটের ঝুলি সহ বের করে ফেলেছে কামড়ে। ওরা রিয়াজের পেটে হাত ঢুকিয়ে মাংস টেনে টেনে বের করে খাচ্ছে। হুট করে আরেকজন রিয়াজের ঘাড়ে পা রেখে মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। শরীর থেকে হয়ে যায় মাথা আলাদা। মাথাটাকে দুজনে মিলে খেতে লাগলো। আরেকজন পা ধরে টেনে নিয়ে যায়। রিয়াজের পা কামড়ে খাচ্ছে আরও 4 জন মিলে। এইভাবে শরীরের প্রতিটা অঙ্গ ছিঁড়ে হিংস্র যুবক দল বেঁধে খাচ্ছে। মন্টু কবিরাজ অট্ট হাসিতে মেতে ওঠে। বোকা মন্টু, রহস্যের খেলায় রিয়াজের থেকে তুই 1 কদম পেছনে, বলেই রিয়াজ সিঁড়ি থেকে লাফ মেরে মন্টুর গলায় ছুরি ঢুকিয়ে দেয়। মন্টু ছুরির আঘাতে অদৃশ্য হয়ে যায়। রিয়াজ দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে, দেখে মন্টু গলা ধরে কাতরাচ্ছে। রিয়াজ আবার দৌড়ে গিয়ে মন্টুর একটা হাত কেটে ফেলে। হাতের ইশারায় মন্টু জাদু করে। এখানে ইশারা দিতে না পারায় মন্টুর জাদু শক্তি ক্ষয় হতে লাগলো। রিয়াজ এবার মন্টুর একটা পা কেটে ফেলে। মন্টু মাটিতে পড়ে ধড়ফড় করতে লাগলো। রিয়াজ মন্টুর বুকের কাছে গিয়ে বলল, অশুভর প্রতীক শুভ শক্তির পায়ের কাছে এলো শেষমেশ। এখন আমি তোকে এত সহজে মারব না। যাদের কলিজায় আঘাত দিয়েছিস তাদের হাতেই মরবি তুই। চোখ বন্ধ করে রিয়াজ উচ্চারণ করলো মন্ত্র। সাথে সাথে মাঠ থেকে অদৃশ্য সব মানুষ ঠিক হয়ে যায়। রিয়াজ তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায়। এরপর সবার উদ্দেশ্যে বলল, কেউ তো নিজের ছেলেকে হারালেন, কেউ নিজের স্ত্রীকে হারালেন, কেউ হারিয়েছেন মাত্র 2-3 বছরের বাচ্চাকে, কেউ হারিয়েছেন নাতিদের, কেউ হারিয়েছেন নিজের মেয়েকে। আপনাদের বুক খালি করে সে আপন ব্যক্তিদের কেড়ে নিয়েছে এই শয়তান। রিয়াজের কথায় চোখ লাল হয়ে গেছে সবার। টলমল করে পানি ঝরছে সবার চোখ থেকে। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সবার। রিয়াজ আবারও চিৎকার দিয়ে বলল, প্রতিটা মানুষকে খুন তো করেছেই, তাও ভয়ানক কষ্টের মৃত্যু। তারা তো মরেই গেছে, আপনারা কি প্রতিশোধ নেবেন না? সবাই একই স্বরে চিৎকার মেরে বলল, এই শয়তানের যন্ত্রণাদায়ক শাস্তিই চাই আমরা। রিয়াজের সাথে সাথে সবাই বলল, তো দাঁড়িয়ে আছেন কেন? পাথর ছুটতে থাকুন এই শয়তানের দেহে, যন্ত্রণাদায়ক মৃত্যু দিন। বলেই রিয়াজ সরে যায়। সবাই পাথর নিয়ে যে যার মতো শক্তি আছে নিক্ষেপ করতে লাগলো। পাথরের আঘাত পেতে পেতে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করল মন্টু কবিরাজ। 13 দিন পর আজ রিয়াজ আর তাজকিয়ার বাসর রাত। আমি বলবো না ঘুমটা খোলো, তুমি সবগুলোই খোলো, তর্স হইছে না আমার। সব হবে, দাঁড়াও। কিন্তু রিয়াজ, আমার একটা প্রশ্ন। বাসর রাতে আবার কিসের প্রশ্ন? আচ্ছা করো, সেই শয়তান যখন হিংস্র যুবক দিয়ে তোমাদের দেহ ছিঁড়ে খাচ্ছিল তখন তুমি সিঁড়ি থেকে এলে কিভাবে? ওমা, তুমি জানো না এটা? আচ্ছা বলছি, সেদিন আমি জানি মন্টু আমার শক্তি কেড়ে নেবেই, কারণ মন্ত্রগুলো তো ওর নিজের বানানো। তাছাড়া আমার থেকে তার শক্তি বেশি, মস্তিষ্ককে কাজে লাগাতেই হবে। তাই আমি গুহায় নামার আগে ওপরে একটা লাশের গায়ে আমার শক্তি দিয়ে ফেলি। লাশকে হুবহু আমার চেহারার মতো বানিয়ে ফেলি। শুধু আত্মা নয়, চেহারাও বদলে যায় এই মন্ত্রে। তবে যদি আমি চাই, সিম্পল, সেই লাশকে গুহায় প্রবেশ করাই। লাশটা তখন আমার কন্ট্রোলে, ওর ভেতরে আত্মা আমার, কিন্তু দেহ আমার না। মন্টু শক্তি কেড়ে নিলেও আমার আসল রূপ ফিরে পাবে না, অর্থাৎ সেই লাশের গায়ে আমার আত্মা আটকে যাবে। কিন্তু বোকা মন্টু আমার যখন দ্বিতীয় দেহটাকে হিংস্র যুবকদের দিয়ে খাওয়াচ্ছিল তখন বডিটা নিস্তেজ হয়ে যায়, আত্মা অটোমেটিক আমার গায়ে চলে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি আবার গেলাম, আমার চোখের পলকে সিন পাল্টে দিলাম। যদি সেই দেহটাকে না মারত তবে আমার আত্মা সেখানেই আটকে যেত, আমি আর আমার আসল দেহ পেতাম না। এত বড় রিস্ক নিতেই হতো, অন্য পথ তো ছিল না। কিন্তু তুমি এত কিছু কিভাবে জেনেছ? পাগলি, বলেছি এর আগে,
4টা মন্ত্র মুখস্থ করেছি আমি, কিন্তু আমি মূলত যে যে মন্ত্র পড়েছি সবগুলোর ব্যবহার পড়ে নিয়েছি। মাঠে লোকদের সামনে এতগুলো কথা বলার সময় কই? আর লোকদের অদৃশ্য করেছিলে কেন? তুমি কি আজ প্রশ্নই করে যাবে? এদিকে ইঁদুর নড়াচড়া করতেছে আমার। এটা লাস্ট, বলবো না। রহস্য। ধুর, বলো না। রহস্য, সবই রহস্য। বুঝেছি, আসো কাছে। তোমার এখন ইঁদুর শান্ত করতেই হবে।